নিলামে মানুষ কত কি কেনে। কেউ ছবি কেনে, তো কেউ অ্যান্টিক মূর্তি, পুরনো বাড়ির দরজা জানলা, চাই কি কেউ একটা ভাঙা বাক্স কিংবা অচল ঘড়ি কিনে ফেললো। নিলাম নেশার মতোই, কিন্তু তাই বলে নিলামে কেউ একটা আস্ত ইঞ্জিন কিনে ফেলবে, যে সে ইঞ্জিন না খোদ শেফিল্ডে তৈরি ৭৭ বছরের পুরনো রেল ইঞ্জিন। হ্যাঁ, তেমন তেমন কিনে এরা তাও কিনে ফেলতেই পারে বই কি। আর কেউ যদি একটা আস্ত ইঞ্জিন কিনেই ফেলে, তখন তাকে একটা রেল লাইনও কিনে ফেলার কথা ভাবতে হবে বটে। গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও জানাই স্বাগত। আজ আমরা শুনে নেব এইসব অসৈরন কাণ্ড কারখানার মধ্যে দিয়েই ফুটে ওঠা জীবনবোধের এক অদ্ভুত কাহিনী, নিজেদের রেল লাইন। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়ে জাস্ট আরেকটা বই পড়া শুরু করে দেওয়া যায় না, সে নিয়ে আমাদের ভাবতে বসতে হয়। এই গল্প শুনেও ভাবতে বসবেন কিনা সে আপনারই হাতে, থুরি মনে অবশ্য। গল্পটি পাঠ করছি দেশ পাবলিকেশন প্রকাশিত শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র বইটি থেকে। এ বই কিভাবে অনলাইনে কিনবেন জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের বর্ণনার বাক্সে। আসুন শুনে নিই শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প নিজেদের রেল লাইন, পাঠে আমি রৌহিন। দ্বারকাপ্রসাদ রামেকা সরাসরি নিলাম থেকে রেলের একটা ঢাউস ইঞ্জিন কিনে ফেলল। এর আগে সে একটা আস্ত বস্তি কিনেছে ফেল পড়া সার্কাসের পেল্লায় তাবু, খাঁচা শুদ্ধ বাঘ, এমনকি দুনিয়াময় ধার ছড়ানো তেজারতি কারবার। কিন্তু আস্ত একটা রেল ইঞ্জিন এর আগে সে কখনো কেনেনি। রীতিমতো রেল ইঞ্জিন, হুইসেল মারার হ্যান্ডেল আছে, সেখানে একসময় ড্রাইভার হাতের ভারে ঝুলে পড়ে বাঁশি বাজাতো, লাইনের উপর গরু থাকলে সরে যেত, তখন স্টেশন মাস্টার বুঝতো গাড়ি ঢুকছে, পাবলিক টের পেত এইবার গাড়ি ছাড়বে। ইঞ্জিনের নাকটা ইস্পাতের তৈরি পেল্লায় এক পাশ বালিশের ডগা বটে। ছোট চাকা বড় চাকা মিলিয়ে মোট ১৬খানা চাকা, তার ইঞ্জিনের দুপাশে মোটা মোটা ডান্ডিতে জোড়া। না জানি এই ইঞ্জিন কোথায় মাল আর প্যাসেঞ্জার গাড়ি নিয়ে ছুটেছে। সরকারি নিলাম খাতায় ইঞ্জিনটার বয়স ৭৭, শেফিল্ডে তৈরি। দ্বারকাপ্রসাদ রামেকা নিজেই এখন ৬৪, জন্ম নারায়ণগঞ্জে। তার মনে হলো এই ইঞ্জিন না হোক হাবড়া কালকা করতো নিশ্চয়ই। যখন তাগড়া ছিল ইঞ্জিনটা, তখন হয়তো হাবড়া থেকে এক ছুটে মোগলসরাই চলে যেত, ফিরতো আবার অমৃতসর মেল টানতে টানতে। চাই কি ফিরেই হয়তো ওকে আবার বোম্বাই মেল নিয়ে রায়পুর অব্দি যেতে হতো। কত কত লাইনের মাল আর মানুষ নিয়ে ওকে সারা জীবন কারোবার করতে হয়েছে। সারা জীবন বলাটা ঠিক হলো না, বলা যায় ইঞ্জিনটার চাকরি জীবন কিংবা দৌড়ের জীবন। এখন এই অবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনের ইয়ার্ডে ও নিলামে বিক্রি হয়ে গেল। স্টেশনের সাইডিংয়েই পড়ে আছে ৭ বছর। দ্বারকাপ্রসাদ রামেকা ৭ জন নিলামদারের ডাক টপকে তবে ইঞ্জিনটাকে ধরেছে। দুর্গাপুজোর পরের আকাশ, সুন্দর পিচ রাস্তা পাহাড়ের ওপরের চা বাগানের দিকে চলে গেছে। রোজ এই ইঞ্জিনটাকে দেখতে দেখতে দ্বারকাপ্রসাদ তার সাইকেলে চা বাগানের দিককার চড়াই রাস্তা ভাঙে। নিলামে ডাক দিতে যারা এসেছিল তারা দূরের। কলকাতার এক পার্টি গাড়ি করেই ফিরে গেল, দার্জিলিং এর ৩ জন ফিরল জিপে, বাকিদের দেখা যাচ্ছে না। দ্বারকাপ্রসাদ স্টেশন মাস্টারের ঘরে গিয়ে ঝুঁকে পড়ে নমস্কার করল। সরকারবাবু। আরে করেন কি, আপনার মতো মানুষ আমায় অতটা নমস্কার করার কথা নয়। সে কেন সরকারবাবু? বেশি কথা বাড়ালেন না স্টেশন মাস্টার। জানেন তিনি এবারে দ্বারকাপ্রসাদ মানুষের ভেতরকার ভগবানের কথা তুলবে, তার মানে আরো ৩০ মিনিট। একটা গুডস ট্রেন ছাড়বে। কাজের কথায় আসুন, তাড়াতাড়ি বলুন। ইঞ্জিনটা কিনলাম। আরে সে তো আপনি কিনেই চলেছেন, কোনোদিন দেখবো স্টেশনটাই কিনে ফেলেছেন। না সে কিছু না, আপনার ইয়ার্ডে অফসাইড রেখে গেলাম, আপনি একটু ইঞ্জিনটা দেখবেন। হো হো করে হেসে উঠলেন স্টেশন মাস্টার। তারপর থেমে বললেন, আরে নিশ্চিন্তে জানতো, ও কি পকেটে পুরে নিয়ে যাওয়ার জিনিস? ও আবার দেখবো কি? যান বলেই তিনি নিজের কাজেই লেগে গেলেন। স্টেশনের বাইরে এসে দ্বারকাপ্রসাদ রামেকা বাঁ পা প্যাডেলে রেখে হপ করে ডান পা শূন্যে তুলে সাইকেলের সিটে বসলো। খানিকটা সরল সমতল রাস্তা, তারপরেই সাইকেল গিয়ে পড়ল রাস্তার চড়াইয়ে। দুধারে পাহাড়ি ডাঙা ধুমধাম করে আকাশের দিকে উঠে গেছে। ওপরে উঠতে উঠতে পায়ের খোবলা ফেটে যায় রামেকার। সামনেই
দুধারের চা বাগানে চায়ের ঝোপ, ঢেউ দিয়ে দিয়ে ওপরে উঠে গেছে। কচি পাতায় ছায়া দিতে মাঝে মাঝে ডালপালা ছড়ানো ঝাঁকড়া গাছ। হই রামেকাজি, হই বলে বলে সাইকেলে এগোয় রামেকা, আর বাগানের এক এক জায়গায় মদেশিয়া মাতব্বরদের সেলামের জবাব দেয়। চরশির মোড়ে এসে বড় বটতলার পাশ দিয়ে রামেকা ভবন। এই পথটুকু পার হবার সময় দ্বারকা প্রসাদের রোজ মনে হয়, আহ কি মুক্তি! গাছপালার ভেতর দিয়ে হিমালয়ের ছোট বড় পাহাড়ের মেলা। বর্ষায় কোনো কোনো পাহাড়ের গা জলের ঢাল খুবলে খেয়ে লাল দগদগে করে দিয়েছে, তাতে শীতের পড়ন্ত রোদ্দুর। এই পথটুকু পেরিয়ে এসে দ্বারকা প্রসাদের মনে হবেই কি এক অফুরন্ত শান্ত আনন্দ তার জন্য থমকে থেমে আছে এখানে। রামেকা ভবন দেখতে অতি সাধারণ। এখানেই থাকে রামেকা পরিবার, বউ, ছেলেরা, বড় মেয়েরা, ছেলের বউ, ছেলের মোপেড গাড়ি আর নিলামে কেনা জিনিসপত্রের স্যাম্পল। দ্বারকা প্রসাদের বউ অগস্তি কাঠের বারান্দায় লাগোয়া চেয়ারে রান্নাঘরে দৌড়ে বসে পুর ঠাসা করলা দিয়ে ভাত মাখছিল। দেখেই দ্বারকা প্রসাদ রাগে রাগে বারান্দায় উঠে এলো। আবার ভাত খাইতে বসলি? ডাক্তারবাবুর বারণ শুনবিনি? পা ফোলা কিন্তু বন্ধ হয়নি। ফুলুক, ঢাকা নারায়ণগঞ্জে তোমারা পাটের কারবার করলা 200 বছর। এই দেখ অগস্তি, 30 বছর হইল পাট ছাইড়া ইন্ডিয়া আইসা লোহা ধরছি। পাটের কারবার ছাইড়া নিলামের ব্যবসা, আর তুই ভাত ছাড়লি না। তোমরা শীতলক্ষার পায়রে 200 বছর ভাত খাইছো, আমি তো কারোবারই ঘরে থাকি তাই ভাত খাই। তবে করেলা যোধপুরি করে রাখিস কেন? এই তোমরাই শিখাইছো। ছেলের বউ কাছাকাছি থাকলে এমন খোলাখুলি কথা বলতে দ্বারকা প্রসাদের কেমন লজ্জা করে। অগস্তি মোটা ফর্সা মানুষ, 4 ছেলে 3 মেয়ে হয়ে গেল তার, অথচ বড় ছেলের বউয়ের একটাও বাচ্চা হলো না। দেশভাগের সময় দ্বারকা প্রসাদ তাগড়া জোয়ান, তাই পাট ছেড়ে এদেশে এসে নিলামিতে নেমে দিন রাতের খেয়াল করেনি। তাই এই বাড়ি, জায়গা, জমি, ব্যবসা বেড়েছে। অগস্তিরও একটা একটা করে বাচ্চা বেড়েছে। এখন মোটা হয়ে গিয়ে থপথপ করে হাঁটে, ভাতটা খায় সুখ করে, পা ফোলে। চারপাইয়ে বসে বাঁ পায়ের উপর ডান পা আরামে ফেলে দিয়ে দ্বারকা প্রসাদ সবে কাত হচ্ছিল, এমন সময় বড় ছেলে বিরজু প্রসাদ বাড়ির সামনের মাঠে ভটভটি থেকে নামল। সিধে এসে বলল, বাপু ইঞ্জিন ডাকছেন শুনলাম। এদের জন্ম ইন্ডিয়ায়, তবু মা বাপের কথার ধাঁচ ওদের কথায় ঢুকে গেছে। হ্যাঁ, নিলামে খরিদ করলাম। কেন? অত বড় মাল কাটাতেই যাবে 6 মাইনা, তারপর আল আল করে বেচতে আরো 6 মাস লাগবে। তাই বলে একটা আস্ত ইঞ্জিন কিনবো না? এতকাল তো ভাঙা ট্রাক্টর, আত্মুবার এসব কিনলাম, দেখি না একটা ইঞ্জিন কিনে কি হয়। বয়লারে কিছু তামা পাইবেন বাস, তারপরে তো সিরিপ লোহা। লোহা না রে, ইস্পাত। যেখানে হাত দিবি ইস্পাত, শুধু ইস্পাত। সে তো আরো কঠিন হইল বাপু, পার্ট বাই পার্ট কাটাই করাও তো কঠিন হইবে। তারপর অত বড় মাল বেচবেন কোথায়? সে ভাবনা আমার, তুই এত বড় লাইক হইলি, বেটার বাপ হলি না। বড় ছেলে একদম ঘাবড়ালো না। ইঞ্জিনের বাত হচ্ছে, বেটার কথা আসে কোথার থেকে? হ্যাঁ, না হোক লাখো টাকা এখানে ঢালিয়া দিলেন। লাখো লাগে নাই, 99,000। জিনিসটার দাম কত হবে বলতো? 5 লাখ। বেওকুফ, কম 20 লাখ রুপিয়া, তাও তো বুড়া ইঞ্জিন, দৌড়ায় না। খদ্দের পাইবেন? আমি তো বলি 99,000 বেহুদা ইঞ্জিনটায় আটকায় রাখলেন, আর এখনই নগদা রুপিয়া সবচেয়ে বেশি দরকারি। মাদেশিয়া মতব্বরেরা দেশে যাইবে, ওদের এখন টাকা লাগবে। লাগলে দেব, ইঞ্জিনের দোষ কি? আস্ত একটা ইঞ্জিন। বেশ তো, বাড়ির সামনের জমিনটা রেল লাইন বসাইয়া দেন বাপু। নতুন পাতা লাইনে আপনার ইঞ্জিন দেখতে সবাই রামেকা ভবনে আসবে। যদি লাইন বসাইতে পারতাম তো রামেকা ভবনে সবার আসতে হইতো। বাহ, বাপু একটা নিজের রেল কোম্পানি খুললেন তাহলে। আর কথা এগোলো না। হিমালয়ের সন্ধ্যা এলো রামেকা ভবনেও। জঙ্গলে কাঠ কেটে বানানো দোতলা, কাঠের সিঁড়ি ধরে ওপরে উঠে যায় ছেলেরা। একতলায় থাকে দ্বারকা প্রসাদ, অগস্তি আর 3 মেয়ে। অ্যালোপ্যাথির ওষুধগুলো তাকে তোলা। দ্বারকা প্রসাদ দেখলো চুলোর উপর তাওয়া বসিয়ে অগস্তি একখানা থান ইট গরম করলো, তারপর সেখানা পায়ের পাতা
কাপড়ের উপর দিয়ে কোমরে সেঁক দিতে লাগলো। দিতে দিতেই জানতে চাইল, আপনি শুনলাম আস্ত একখানা ইঞ্জিন কিনছেন? দ্বারকা প্রসাদ লো ভোল্টের আলোয় দেয়ালে নিজের চ্যাপ্টা ছায়া দেখছিল। অগস্তি তখনও তার মুখের দিকে তাকিয়ে। কোনো জবাব না পেয়ে নিজেই অগস্তি একসময় বলল, তা ভালো করছেন, আমাদের কোনো ইঞ্জিন ছিল না, একটা ইঞ্জিন হইল। বলেই ঠান্ডা হয়ে আসা থানিটখানা তাওয়ার উপরে আবার গরম করতে দিল। এবারেও কোনো জবাব না দিয়ে দ্বারকা প্রসাদ চুপ করে থাকলো। মেজ ছেলে সরজু গেছে চিন্নাগুড়িতে, ওখানে মিলিটারি ক্যান্টনমেন্টে তাঁবু, বেলচা, লরি, জিপের নিলাম আছে কাল। পরের ছেলেটা বানারহাট কমার্স কলেজে আর 4 বছর ধরে শুরুই ধারাচ্ছে। এবারে ওখান থেকে ছাড়িয়ে এনে বিনোদকে ব্যবসায় জুতে দেওয়া দরকার। অগস্তি তাকে কখনো আপনি বলে, আবার কখনো তুমিও। কোনো স্বাদ আহ্লাদ কিংবা ওদের নিজের জীবনের লম্বা চওড়া কোনো বাত হলে অগস্তি এইভাবেই বলে, আপনি তো কম খাটেন নাই, জীবনটারে দাঁড় করাইলেন। কিংবা বলবে, চলেন যাই শুয়া পড়ি, এইবার ল্যাপ তশক ঠান্ডা হইতে আরম্ভ করবে। আবার খেয়াল হলে বলবে, এই যে এতগুলা পোলা পান, কোনোদিন কি ভাবছ তুমি এত বড় একটা ফ্যামিলির বাবা হইবা? এখন বলল, আপনি ইঞ্জিনের মালিক হইলেন, জিনিসটা আমাদেরই দেখাইলেন না। ও কালই সূর্য উঠলে দেখবা। দ্বারকা প্রসাদ আদর করে ডাকার সময় নির্ঘাত তুই তুই করবে। যেমন এখন বলল, এই দেখ বিরজুর মা, তুই ভাতটা ছাড়, এই বলে দিলাম ভাতটা ছাড়, কোনোদিন ভাতের থালিতেই মরে পড়ে থাকবি। দ্বারকা প্রসাদের নাম পাহাড় ডিঙায় ছড়ায় পড়বে একদিন, কিন্তু তুই থাকবি না দেখতে। কি আর করবেন, আপনি তখন কষি দেখা একটা মেয়ে বিয়া করবেন। হ্যাঁ চুপ কর, আমার এখনো 3 ছেলের বিয়া বাকি, মেয়েরা বড় হইতেছে, ব্যবসা বাড়বে আরো। আজকাল সেজো আর ছোট ছেলে রুটিচি বলে ওদের চোয়াল ওঠে পড়ে, ইঞ্জিনের পিস্টন লাগে যেন, সেই চোয়ালে কচি দাড়ির রেখা পড়েছে। খেতে বসে দ্বারকা প্রসাদের চোখে কিছুই আড়ালো না, শেষের ছেলে দুটো তাহলে জোয়ান হয়ে যাচ্ছে। আর কি চিন্তা, এমন 4 ছেলে মানে সে এখন চারপাইতে শুয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। খেতে বসে শেষের 2 ছেলে আর মেজো মেয়েটা ইঞ্জিনটার কথা বলতে লাগলো। শেষে ছোট ছেলে জানতে চাইল, বাপু ডিজেল না স্টিম ইঞ্জিন? এই ছেলে পড়াশোনায় ভালো, একা একা পড়ে, চা বাগানের বাইরের স্কুলে হায়ার সেকেন্ডারি পড়ে। হ্যাঁ, একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছে। নিলামের সরকারি অ্যাডভার্টাইজে ছিল স্টিম ইঞ্জিন, তাই বলল দ্বারকা প্রসাদ। বলে জানতে চাইল, কেন চালাইবি নাকি ইঞ্জিনটা? 3 মেয়েই একসঙ্গে হেসে উঠল, আমরা বাপু নিজেদের ইঞ্জিনে বসবো, আর তোমার বেটা প্রকাশ রামেকা ইঞ্জিন চালাইবে। ছোট ছেলে প্রকাশ বলল, কি করে চালাইবো, নিজেদের রেল লাইন কোথায়? তোর আবার নিজেদের রেল লাইন দরকার? তবে কি বাপু সরকারি লাইনে তোমার ইঞ্জিন চালাইতে দিবে? এইভাবেই নতুন কেনা ইঞ্জিনটা রাতের খাওয়া দাওয়ার পরেও ওদের কথাবার্তায় রাজত্ব করতে থাকলো। হিমালয়ের পাহাড়গুলো থেকে একসময় একটা ভিজে গভীর রাত গড়িয়ে এসে ওদের ঘর বাড়ি, উঠোন, গোহাল, নিলামদারির স্যাম্পেল ছড়ানো খোলা মাঠ, গাছপালাগুলোকে ঢেকে ফেলল। দ্বারকা প্রসাদ তার ঘরের জানালা দিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখে। তাই সে ডান কাতে শুয়ে, কান অবধি ভুটানি কম্বল। দূরে কুয়াশার ভেতর নতুন রেল স্টেশনে মালগাড়ি শান্টিং হচ্ছিল। তার ঘটাং শব্দ কুয়াশায় ভেসে এসে একটা ফুটো দিয়ে দ্বারকা প্রসাদের বুকের ভেতর ঢুকে গেল। ঘুমন্ত বলেই সেই ঘটাং দ্বারকা প্রসাদের বুকের খাঁচার ভেতর ঘুরপাক খেতে খেতে হাড়ের কড়িবর গায়ে ধাক্কা লেগে ফুসফুসের জালে গলে গলে পড়তে লাগলো। তখন দ্বারকা প্রসাদের সারা বুক জুড়ে একটাই হুইসেল বেজে উঠল। দ্বারকা প্রসাদ রামেকা অবাক হয়ে দেখল সে নিজেই দিব্যি ইঞ্জিনটা চালাচ্ছে। তার মাথায় ফানেলের ময়লা পট্টি, গায়ে মোটা কাপড়ের ফতুয়া, বাঁ হাতের কক্তিতে উল্কি দিয়ে লেখা ডিপিআর। পাশেই দাঁড়িয়ে অগস্তি, ওড়না দিয়ে ঘোমটা টানা, গায়ে বিয়ের সময়কার ঘাগড়া। ইঞ্জিন চমৎকার গড়গড়িয়ে চলেছে। দুপাশে চা বাগানের ঝোপ, তাতে পাহাড়ি প্রজাপতি এসে বসেছে, বসেই ঝোপ বদলাচ্ছে। ঘুম ভাঙলে দ্বারকা প্রসাদ দেখল রোদ উঠে গেছে, বাড়ির সবাই উঠে পড়েছে। অগস্তি গোহাল থেকে দুধ আনছে বালতিতে। দ্বারকা প্রসাদ তখনও মনে মনে ইঞ্জিন চালাচ্ছিল। সকালবেলার রোদ্দুর ঠান্ডার মোড়কে
আবছা করে দিচ্ছিল সবকিছু, আবার সবকিছুই ওই রোদেই স্পষ্ট হয়ে উঠছিল। ফেনা তোলা দুধের বালতি হাতে বারান্দায় উঠেই অগস্তি জানতে চাইল, কোথায় যাও? ইঞ্জিন দেখবি না? অগস্তি ঠা ঠা হেসে উঠল। তারপর বালতিটা রান্নাঘরে বড় থালায় ঢেকে রেখে বেরিয়ে এসে বলল, যাব, কিন্তু এখন কি টাঙা পাইবেন? রামেকা বস্তির লখানি এখন টাঙা নিয়ে যাইবা স্টেশন, তাকেই থামাইবা। ছেলেরা ঘুমাইতেছে, বরকা কাল বেশি রাতে ফিরছে, আপনি তখন ঘুমে, ও ডাকাডাকির কাজ নাই, তুই যাবি তো চল। লখানির টাঙা যাচ্ছিল স্টেশনে। সে রামেকা বস্তির বাসিন্দা। দ্বারকা প্রসাদ হাত তুলতেই থামল। অগস্তিকে অনেক কাল পরে টাঙায় পাশে বসিয়ে দ্বারকা প্রসাদ মালগাড়ির শান্তিং এলাকায় গিয়ে থামল। অগস্তিকে অনেক সাবধানে নামালো। এই দেখ। কয়েকটা রংচটা মালগাড়ি মাটিতে মুখ থুবড়ে ছাই গাদায় কতকাল আধখানা মতো গেঁথে গিয়ে পড়ে আছে। তাদের পাশে রেল লাইনে ঘাসে ঢাকা বাফার দিয়ে শেষ। সেখানটাই কালো মতো ঢাউস ইঞ্জিনটা চুপচাপ দাঁড়ানো। খুশিতে অগস্তির মুখ চকচক করে উঠল। করেছেন কি? এ যে একদম আসলি ইঞ্জিন। আরে আসলি কি রে অগস্তি? দ্বারকা প্রসাদ কখনো নকলি মালের নিলামে যাবে? অগস্তি দেখলো তার পাশেই তার মাথা ছাড়িয়ে ইঞ্জিনের চাকা, পরপর তিনখানা এক মাপের, আর সামনের 5টা চাকা কিছুটা ছোট হয়ে এক মাপে ইঞ্জিনের নাকটা ঘাড়ে করে লাইনে দাঁড়ানো। আপনি কেত বড় লোক আছেন? হা হা হাসাইলি অগস্তি, এই এক ইঞ্জিনে লাখো রুপিয়া লাগাইলাম। আপনি তো সেট আছেন, পাঞ্চিকা দিবেন, ইঞ্জিনের নামে সিন্নি চড়াইব। শিকার দিন আর নাই রে অগস্তি। এত বড় একটা যন্ত্র কিনলেন আপনি, কিন্তু দেখার কেউ নাই, আপনার বাপু নাই, মা নাই, দেখলে খুশি হইতেন খুব। আপনার বংশে কেউ কোনোদিন ইঞ্জিন কিনতে পারে নাই। আমি কি জানতাম কোনোদিন আমি আস্ত একটা ইঞ্জিন কিনতে পারবো। ড্রাইভারের পাদানির কাছে রেলের বড় নিলামি টেবিলটা পড়েছিল। কাল ডাকের পর আর তোলা হয়নি। আজ হয়তো আবার নিলাম হবে, তাই পড়ে আছে। সব নিলামি ডাকে দ্বারকা প্রসাদ যায় না। আজ হয়তো ঘিউ, পচা ডাল কিংবা চটের বস্তার লট ধরে ধরে নিলাম হবে। সেই টেবিলের ওপর অগস্তিকে টেনে তুলে দ্বারকা প্রসাদ রামেকা বউ সমেত স্বচ্ছন্দে ইঞ্জিনে গিয়ে চড়ল। সকালবেলার পরিষ্কার রোদে তখন ইঞ্জিনের গায়ের তামার সরু নলিগুলো ঝকঝক করছে। তামার লাইনিং কালো মিশমিশে ইস্পাতের জোরে সরু, কিন্তু লোভের একদম সরল রেখা। খদ্দের রেল থেকেই খবর পেয়ে সিধে চলে আসবে। সেদিক থেকে চোখ টেনে এনে দ্বারকা প্রসাদ বলল, এই দেখ, এই হলো গিয়ে বান্সি মাচাবার হ্যান্ডেল। এইটাই চাপ দিলেই লাইনের ওপর হইতে সবাই সরে যায়। একটু বোঝাইবেন? ছোট্ট করিয়া বোঝাইলে কেউ কি কিছু বলিবে? আর দূর পাগলি, এই ইঞ্জিন তো এখন আমাদের, কে কি বলিবে? তবে বান্সি বাজান না, খানিক শুনি, শুনে বুঝি আওয়াজ মিটেলি না কেওড়া আছে। ইঞ্জিনের কয়লা তোলার জায়গাটা খাঁ খাঁ, সেখান থেকে প্ল্যাটফর্মের একটুখানি দেখা যায়। সেদিকে তাকিয়ে দ্বারকা প্রসাদ বলল, এখন বাজাইলে অন্য গাড়ির লাইন ভুল হইবে অগস্তি, ওরা তো বাঁশের জ্বালানি দিয়া চলাফেরা করে। এবার ইঞ্জিনটার বয়স ধরা পড়তে থাকলো চোখে। আলিশান লাশ, নাকের জায়গায় কয়েকটা জোর খুলে নিয়ে বিরাট বিরাট জং, সেখানে ঢাউস নাকের পাচড়া খুলে গিয়ে হলহল করছে। ফাঁকা বয়লারের মুখে কাঁচের ফাঁকা বাক্স, ওখানে একসময় জল আর স্টিম পাশাপাশি থেকে জানিয়ে দিত ধোয়ার চাপ কতটা। কেমন জোরে ইঞ্জিন দৌড়াবে, এসব কথা কাল নিলামের সময় শুনেছে দ্বারকা প্রসাদ। এই করিস কি, করিস কি? অগস্তি কোনো জবাব দিল না। সে তার সিঁথির সিঁদুর আঙুলের ডগায় তুলে ইঞ্জিনের কালো গায়ে স্পষ্ট করে চোখের ফাঁ আঁকলো। তারপর তাতে একটা ফোঁটা বসিয়ে দিয়ে বলল, ডালাকুলা আনি নাই, তাই এইভাবেই বরণ করলাম। থাম বললাম, থাম অগস্তি। গাই আনলে বরণ করেছিলাম, আর এত বড় একটা দানও আনলেন, বরণ করব না? দানও বলে হো হো করে হাসলো দ্বারকা প্রসাদ। ঠিকই বলেছিস, দানই বটে। একসময় হাজারো প্যাসেঞ্জার নিয়ে হাজার হাজার মাইল ছুটছে। অগস্তি দুই হাতে দ্বারকা প্রসাদের ডান হাতখানা জাপটে ধরল। চারিদিকে লোকজন, ছাই গাদায় বাতিল ওয়াগানের সারি সারি কবর, কামরার স্পেয়ার
চাকা লাইনের পাশে লাটাই করে থাক থাক সাজানো, তার পাশেই স্লিপারের থাক, বেয়ারিংয়ে ধনুক, লোহার গাদি, বাফার পেরিয়েই ডুমুর গাছ আর পাতি ঘাসের জ্বালা। পুরো মাঠ। করিস কি অবস্থি? এটা কি ছেলছাড়ের সময় না জায়গা? তোর হইল কি? আপনি আমার একটা কথা রাখেন। আরে ছাড় তো আগে। ছাড়বো না। আগে বলেন কি বলবো? এই ইঞ্জিনটা কাটাই করে ভাগে ভাগে বেচিয়া দিবেন না? আরে ছাড় তো আমার হাত। কে কোথা থেকে দেখে ফেলবে শেষে অবস্থি। বিহার পরে আমি কোনোদিন কিছু চাই নাই আপনার কাছে। সোনা চাই নাই, রূপা চাই নাই, ঘাগরা চাই নাই, এক সিসি ইমলির আচারও চাই নাই কোনোদিন। আচ্ছা বেশ, তো এই ইঞ্জিনটা আমার চাই। এটাকে আর কাটাই করে দাগায় ভাগায় সাজাইবেন না। খরিদ্দার আইলে বেচবেন না। আমাদের 2 দিনের জন্য থাকুক। বেশ, শুধু আমাদের 2 জনের জন্য। শুধু 2 জনায় চড়বো না, সিট দোনো। বলতে বলতে চোখ বুজে গেল অগস্তির। সেখানটায় তাকিয়ে দ্বারকা প্রসাদের ধক করে উঠল বুকটা। ওই 2 কোটরে একসময় ঝকঝকে আনন্দ হয়ে দুটো কালো মণি টলটল করত। এখন সেখানে ফোলা ফোলা মাংসের ভেতর ছাতারে পাখির লেজ যেন। ছাই রং ঘোলাটে। হাজার বললেও অগস্তি চশমা নেয় না। বলে, আমি কি পড়ি না লিখি? দেখো তো বটে। তা সে কাজ এই চোখে চলিয়া যায়। এবার দ্বারকা প্রসাদ অগস্তির মুখ থেকে ওপরে তাকালো। গাছপালা সমেত পাহাড়ের মুন্ডু নিয়ে দুনিয়াটা চোখের সামনে যেন এক দৌড়ে গড়িয়ে চলে এসেছে। এরকম এসেছে বলেই না পাহাড় পর্বত গাছপালা এখানে মনোহারী সিন সিনারি। ফি বছর সিনেমাওয়ালারা এদিকটায় ছবি তুলতে আসে। দ্বারকা প্রসাদ খুব গুজ্জ কথা বলার ধরনে অগস্তির কাছাকাছি হলো। শুন অগস্তি, আমরা এখনো কি কি নিলামে কিনি নাই? আপনি বলেন না কেন নিলামে এখনো কিনি নাই? এই রামচরিত মানস, হনুমানজি, হিমালয়, গঙ্গাজি, মহাভারত, মা বাবা বউ বেটা। মাঝখান থেকে অগস্তি বলল, আরো অনেক কিছু কেনেন নাই। রেলওয়ে, প্ল্যাটফর্ম, খাবার পানি, হাতি, সুখ শান্তি। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু রেলওয়ে লাইন কিনি নাই। তো ইঞ্জিন রাখবি কোথায়? জবাবে কি একটা বলতে যাচ্ছিল অগস্তি, কিন্তু হঠাৎই দেখলো দুধারের ছাই গাদা পেছনে পড়ে যাচ্ছে। ঘাসে ঢাকা কাঠের বাথারও পেছনে সরে যাচ্ছে। চমকে গিয়ে অগস্তি বলে ফেললো, এই বীরজুর বাবা, দেখেন কেন কি হইতেছে? এই ইঞ্জিন তো আপনি চলে। তাই তো, কে চালায়? বলে কয়লা গাদি দেওয়ার ফাঁকা জায়গায় গিয়ে দ্বারকা প্রসাদ ভয়ে উত্তেজনায় লোহার মই বেয়ে ওপরে উঠল। মনে মনে সে বলল, বড়িয়া ইঞ্জিন তো, স্টিম নাই, ড্রাইভার নাই, তাও চলে। দুজনের কথাবার্তায় এতই মশগুল ছিল খেয়ালই করেনি কখন একটা লাইট ইঞ্জিন ব্যাক করে এসে ইঞ্জিনটার পেছনে শিকলি মেরেছে, তারপর টানতে শুরু করে দিয়েছে। দ্বারকা প্রসাদ বলল, সামনের টিশানে ডাবল লাইন আছে, ওখানে গিয়েই ইঞ্জিন থামবে। অগস্তি জানে না কি করে ইঞ্জিনের চাকা গড়াচ্ছে। সে হাসতে হাসতে বলল, জব্বর ইঞ্জিন কিনেছেন, সুন্দর চলে। দ্বারকা প্রসাদ দেখলো কিভাবে ইঞ্জিন চলছে তা খুঁজে দেখার মতো বুদ্ধি বা ইচ্ছে কোনোটাই অগস্তির নেই। ইঞ্জিনটা নিজেদের হওয়ায় সেই খুশিতেই অগস্তি মজে আছে। তার উপর আবার ইঞ্জিনটা ছুটছে, একদম ডবল খুশি। কতকালের পড়ে থাকা জং ধরা জিনিস, তবু রীতিমতো জবরদস্ত। ঘাটানাং ঘাটানাং শব্দ করে পেছনের টানে দিব্যি গড়গড়িয়ে চলছে, কিন্তু ইঞ্জিনটার সারা শরীর থেকে ঢিলে ঢালা সব আওয়াজ বেরিয়ে আসছে। শেষে খুলে পড়ে যাবে না তো? সকালবেলা রোদের ভেতর দিয়ে কালচে পানা জিনিসটা পেছনমুখো হয়ে ছুটছে। দ্বারকা প্রসাদ বুঝলো রেলের লোক এইভাবেই ইঞ্জিনটাকে প্রায় জায়গা বদলে বদলে রাখে, নিশ্চয়ই অন্য কোনো গাড়ি বা মালগাড়িকে জায়গা দিতেই। কত না বৃষ্টি, কত না রোদ খেতে খেতে ইঞ্জিনটা বছরের পর বছর সাইডিং এ পড়ে থেকেছে। এতদিনে বাফা যেত যদি না মাঝে মাঝে এমন ঘটানং ঘটানং করে পেছনের টানে এই বিরাট লোহার বান্ডিল, নাক, 8 জোড়া চাকা আর কয়লার ফাঁকা ঘর সমেত জায়গা বদলাতে বাধ্য হতো। এবারে দূরে স্পষ্ট রোদে পাহাড়গুলো হাসতে লাগলো। রেল লাইনের দুধারের জঙ্গলে হাতি ঘাস মাথাচাড়া দিয়ে উঠল। রেল কলোনির খাটাল থেকে মোষ চড়তে বেরিয়েছে।
অগস্তির দিকে তাকিয়ে দ্বারকা প্রসাদের সারা মন ভরে এলো। এখন থপথপে আধবুড়ি, শীতলক্ষার ঘাটে পাট বোঝাই ফ্ল্যাটে জলের কিনার ধরে ছুকরি অগস্তি যখন ঘাগরা তুলে পা ডুবিয়ে বসত, তখন পরিষ্কার মনে পড়তো দ্বারকা প্রসাদের নদীর জল অব্দি থমকে থেমে থাকত। মুখে বলল, হে অগস্তি ভাই, তুই আমাদের সংসার দিলি, সাত গো ছেলে মেয়ে দিলি, আমি তোকে কি দিলাম? এই তো একটা ইঞ্জিন দিলেন, এইবার লোহা লক্কর কিনে আমাদের ঘরের পাশে লাইন বসান, তারপর জঙ্গল ইজারা নিবেন, তার গা দিয়ে লাইন বসায় পাহাড় তক লইয়া যাইবেন। সে তো অনেক দূর অগস্তি ভাই, ও ইচ্ছা নিচা জমি সস্তায় পাইবেন, তার উপর দিয়া রামেকা লাইন যাইবে, নিজেদের ইঞ্জিনে চড়বো, নিজেদের লাইনে গাড়ি ছুটাইবেন। অগস্তি বাইয়ের স্বপ্ন দেখা মুখ ঘিরে একটা বড় আশার পাতলা কুয়াশা। সেদিকে তাকিয়ে রামেকা টের পেল দুধারের জংলা দুনিয়া থেমে আসছে, পেছনের ইঞ্জিনটা তাহলে থামলো। বেশ দূরে ছোট্ট স্টেশনের ছোট্ট ছাউনি, অনেকগুলো লাইন এখানে সেখানে মালগাড়ি ছড়ানো, গোটা দুই চালু ইঞ্জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। মাত্র একটাই স্টেশন, তবু এখানে কোনোদিন আসেনি দ্বারকা প্রসাদ। প্যাসেঞ্জার ট্রেন এখানে সবসময় দাঁড়ায় না। সকালবেলার পরিষ্কার রোদ্দুর মালগাড়ি, ইঞ্জিন আর বাফারের গায়ের জঙ্গলের গায়ে আনাচে বানাচে দিব্যি ঢুকে পড়েছে। ফলে যেসব জায়গা ছায়া, সেই সব জায়গা খাঁটি ঘন আড়াল পেয়ে দিব্যি জমাট। পেছনের ইঞ্জিন থেকে এক ছোকরা খালাসি, দ্বারকা প্রসাদ বুঝলো হেল্পার খালাসি, কেননা দ্বারকা প্রসাদ তো দাবিদার শূন্য পচা ডাল, বাতিল দেশলাই, হলুদ হয়ে যাওয়া চিনি নিলামের ডাকের আগে সরেজমিনে যাচাই করতে এসে গুডস ওয়াগান, ইঞ্জিন ফিঞ্জিন দেখে আসছে আজ প্রায় 30 বছর। বীরজুর বয়সী হবে ছোকরা, ইঞ্জিনের পাদানি থেকে লাফিয়ে নামলো। দ্বারকা প্রসাদ উঁচু থেকে তার মুখে তাকাতেই ওভারঅল গায়ে ছোকরা অবাক হয়ে তাকালো, মুখে কাটা দাগ। বলল, আরে ওহা कैसे ঘুষা? এ কথায় ফোঁস করে উঠল অগস্তি, कैसा बदतमीजी, ये ইঞ্জিন তো আমাদের। শুনে তো হেল্পার ছোকরা তাজ্জব, একদম গম্ভীর হয়ে গিয়ে ভক করে হেসে উঠল। তারপর থেমে ডাকতে লাগলো, ড্রাইভার সাহেব জলদি আইয়ে, রেলওয়ে ইঞ্জিন কা মালকিন আ গই। দ্বারকা প্রসাদ রামেকা বুঝলো ভাঙা ওয়াগান, বাতিল ইঞ্জিন, গাডার, স্লিপার এসব যে নিলাম হয়, ডাল, মশলা, গেহু, চিনি, দিসলাইও যে নিলাম হয়, তা এই হেল্পার বা তার ড্রাইভার জানেই না। পেছনের ইঞ্জিন থেকে ড্রাইভার নেমে এলো, তাগড়া গোঁফ, স্যান্ডো গেঞ্জির বাইরের বুকখানা এই সকালবেলাতেই ঘাস আর কয়লার গুঁড়োয় মাখামাখি। গাইয়া আনপড় দুটো কথা শুনে মাঝবয়সী ড্রাইভারের মেজাজ তিরিক্ষি হয়ে গেল। সে রোদ বাঁচিয়ে বড় এক চৌকো ছায়ার ভিতর দাঁড়িয়ে কটকটে চোখে ওপরের দিকে তাকালো। কয়লা ঘরে কয়লা নাই, বয়লারে স্টিম নাই, ইয়ে মিয়া বিবি कैसे ঘুষা? শুনেই অমনি অগস্তি ফোঁস করে উঠল, আপনি কিছু বলছেন না কেন? খোঁচাকে দ্বারকা প্রসাদ কি একটা বলতে যাচ্ছিল, তার আগেই ড্রাইভার হেসে উঠে বলল, কি বলবে, লাট সাহেব আইন ঘুমনে কে লিয়ে রেলওয়ে ইঞ্জিনে। চুপ রাহো। অগস্তির গলায় যত জোর ছিল তার চেয়ে জোরে ঝমকালো। দ্বারকা প্রসাদ অস্বস্তিতে পড়ে গেল। ইঞ্জিনটা তার নিজের হলেও এমন উঁচুতে তারা দুজন এখন দাঁড়িয়ে, এখান থেকে সে নিজে কোনো ক্রমে নামতে পারলেও অগস্তির নেমে পড়াটা অতটা সহজ হবে না। তার চেয়েও বড় কথা, অজানা স্টেশন ঘর, লোকজন থেকে শান্টিং ইয়ার্ডে এত দূরে মাটিতে দুজনে নেমে পড়তে না পারায় তার নিজের ইঞ্জিনের দশাশয়ী চেহারা সত্ত্বেও জায়গাটা বড়ই অনিশ্চিত লাগতে লাগলো দ্বারকা প্রসাদের। লোক দুটোর তাকানোও ভালো নয়, জঙ্গল লাইনের হেল্পার ড্রাইভার, আরো মুশকিল নিজেদের ইঞ্জিন হলেও অগস্তি সে খেয়ালই করছে না মাটিতে তার নেমে পড়াই এখন কত কঠিন এখান থেকে। এমন সুন্দর সকালবেলা, তার উপর নিজেদের ইঞ্জিন, তবু সব কত কালো হয়ে যাচ্ছে। একটু আগেও গড়গড়িয়ে ইঞ্জিনে করে আসার সময় কত আনন্দ ছিল। অগস্তির ধমকানি ওরা গায়ে মাখল না। ওরা হেসে হেসে ওপরে তাকিয়ে বলল, কয়ে রাজারানী বা। ইঞ্জিনের পাটাতনে এসে রোদ পড়ছিল, ইস্পাতের চাদর পাতা পাটাতন, তার উপরেই অগস্তি কোনো মতে থপথপ করে জায়গা বদলালো। দ্বারকা প্রসাদকে এগিয়ে দিয়ে বলল, বেহায়া দুটোকে ধমকান না কেন বুঝি না, এই ইঞ্জিন কি আপনার না? 100 বার আমাদের, 100 বার অগস্তি। তবে
কারে পরোয়া করেন? ঠিক এই সময় ধানখোর টিয়ার ঝাঁক শোঁ শোঁ শব্দ করে মাথার উপর দিয়ে উড়ে গেল। অমনি হেল্পার ছোকরা পাদানিতে পা রেখে ওপরে উঠতে এগিয়ে এলো। অগস্তিও উপর থেকে ঝুঁকে পড়ে চেঁচিয়ে উঠল, উতারো উতারো, হামারে ইঞ্জিন। দুপাটি দাঁত বের করে হেল্পার বলল, জি রানীজি। নিচে দাঁড়ানো ড্রাইভার চেঁচিয়ে বলল, জি সরকার, ইয়ে তো সির্ফ আপনি টাঙ্গা লাট সাহেবাইন। দু হাতে বাধা দিতে গেল দ্বারকা প্রসাদ, পারল না। অগস্তিও এগিয়ে এলো। তার হাতের আঙুল হেল্পার ছোকরা উল্টো দিকে মটকে দিচ্ছিল। ব্যথায় কোকিয়ে অগস্তি ইঞ্জিনের বয়লারের ঢাকনায় পিঠ ঠেকিয়ে টাল রাখলো, নয়তো পড়েই যেত। ঠিক সেই সময় হেল্পার তার গলার ভারী সোনার হার এক টানে ছিঁড়ে নিল। নিয়েই সে মানুষের মাথার চেয়ে উঁচু পাটাতন থেকে নিচের ঘাসে ঢাকা ছাই রঙের মাটিতে লাফিয়ে পড়ল। ডাকু ডাকু ডাকাইত। অগস্তির এ গলা বেশি দূর গেল না। দ্বারকা প্রসাদও নিচে লাফিয়ে পড়ল। এবার সে ব্যথা বা চোট লাগার কথা ভাবেনি। তার চোখের সামনে সকালবেলার আকাশ লাল হয়ে গেল। ভেবেছিল নিচে পড়েই উঠে দাঁড়াবে। এ বয়সে অনেককাল সে কোনো লাফঝাঁপ দেয়নি। পড়েই উফ বলে সামান্য চেঁচাতে পারল মাত্র। হাঁটুর কোথাও কিছু ভীষণ ব্যথা দিয়ে মট করে ভেঙে গেল হয়তো। ঝিম ধরানো ব্যথায় একই সঙ্গে সে দেখতে পেল ড্রাইভার হেল্পার তাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। দূরে প্ল্যাটফর্মে একটা মালগাড়ি ইন করলো। ইঞ্জিনের নাকটা দেখতে খুব বন্ধু বন্ধু। আর অগস্তিবাই উঁচু পাটাতন থেকে থপথপ করে নেমে পড়ার চেষ্টা করছে। বাঁ পায়ের পাতা আন্দাজে নিচের পাদানি খুঁজছে, হাত হ্যান্ডেলে। যদি হাত খুলে যায় তো টুপ করে খসে পড়বে। দ্বারকা প্রসাদ চেঁচিয়ে বারণ করলো, আর নামিস না, নামিস না অগস্তি। কিন্তু কোনো কথাই ফুটল না তার মুখে। সে ইঞ্জিন ওয়াগন মিলে অনেকগুলো চাকা একসঙ্গে দেখতে পাচ্ছিল। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প নিজেদের রেল লাইন। গল্প শুনতে ভালো লাগলে একটা লাইক আর কয়েকটা শেয়ার করে দেবেন, এই অনুরোধ রইল। আর নিয়মিত গল্পের আপডেট পেতে হলে করে ফেলতে হবে সাবস্ক্রাইব, বলাই বাহুল্য। গল্প এবং উপন্যাসের নতুন নতুন সম্ভার নিয়ে চলে আসবো আবারও খুব শিগগিরই। দেখা হবে, শোনা হবে। ততদিন ভালো থাকুন সবাই। ভাবনায় ও চেতনায় কাটুক দিন। আজ তাহলে আসি।